ফিরে এলাম বিরতির পর। দমদম বিমানবন্দরে কাজ ভেঙে পালানোর চেষ্টা এক বাংলাদেশি যুবকের। ধৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনার তদন্তে পুলিশ। শুক্রবার দুপুরে বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর 25-এর বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। কলকাতা থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল ওই যুবকের। কলকাতা বিমানবন্দরের টার্মিনালের কাজ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করে ওই যুবক। সিআইএসএফ আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে শুক্রবার দুপুরে বিমানে করে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর 25-এর বাংলাদেশি এই যুবক। কলকাতা থেকে তার ঢাকায় যাবার কথা ছিল। সূত্রের খবর, ইন্টারন্যাশনাল ট্রানজিট লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্জের কাজ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি। সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সূত্রের খবর, বাংলাদেশের নারায়ণগঞ্জে বাড়ি আশরাফুলের। কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুর থাকেন। জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত এই যুবক। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ধৃত যুবক জানান, আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোয় তার ক্ষমতা বাড়বে। শুক্রবার সন্ধ্যায় ধৃত যুবককে এনে সিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ। ধৃত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। তবে বড় কোনো গোলমাল হয়নি বা বিমানবন্দরের কাজে খুব প্রভাব পড়েনি। কিন্তু যুবক কেন এই কাণ্ড ঘটালেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ছোট ছোট মাটির মূর্তি তৈরি করে ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করেন নদিয়া জেলার দিগনগরের বাসিন্দা অনুরুদ্ধ সরকার। গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি তার ছোট ছোট গণেশ মূর্তি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তার মূর্তির বিশেষত্ব হল প্রতিটি মূর্তি আলাদা আলাদাভাবে ডিজাইন করেন তিনি। শৈশবের মাটির প্রতি ভালোবাসা আর আজ তার পেশা হয়ে উঠেছে। প্রতিভা এবং পেশার সমন্বয়ে তৈরি হয় এক অনন্য শিল্প। নদিয়া জেলার দিগনগরের বাসিন্দা অনুরুদ্ধ সরকারের গল্প এমনটাই। ছোটবেলা থেকে মাটির প্রতি তার গভীর ভালোবাসা। পড়াশোনার পাশাপাশি ছোট ছোট মাটির মূর্তি তৈরির শখ কখন যে নেশায় পরিণত হয়েছিল তা হয়তো টের পাননি তিনি নিজেও। বছর 2 আগে তিনি এই শখকে তার পেশা করে নেন। অনিরুদ্ধ গণিতে স্নাতক, কিন্তু এরপর পড়াশোনা ছেড়ে দিয়ে তার শৈশবের স্বপ্ন বাস্তবায়ন করতে শুরু করেন তিনি। ছোট ছোট মাটির মূর্তি তৈরি শুরু করে ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করেন। গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি তার ছোট ছোট গণেশ মূর্তিগুলি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তার মূর্তির বিশেষত্ব হল প্রতিটি মূর্তি আলাদাভাবে ডিজাইন করেন তিনি। প্লাস্টার অফ প্যারিসের ছাঁচ থেকে অনেক মূর্তি তৈরি করেন না, বরং প্রতিটি মূর্তি আলাদাভাবে তৈরি করেন। সাম্প্রতিককালে দেশের অনেক জায়গা থেকে প্রশংসা এবং অর্ডার পাচ্ছেন এই শিল্পী। এমনকি বিদেশেও তার কাজের চাহিদা বাড়ছে। পাশাপাশি প্রতি বছর তিনি নতুন রূপে গণেশ মূর্তি তৈরি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। এই বছর তিনি প্রথমবার একটি বড় দুর্গা মূর্তিও তৈরি করেছেন, যেখানে তিনি নতুন এবং ভিন্ন কিছু করার চেষ্টা করছেন। অনিরুদ্ধ সরকার বিশ্বাস করেন যে যদি হৃদয় দিয়ে কাজ করা যায় তাহলে প্রতিটি কাজই সফল হয়, এবং তিনি এটি প্রমাণও করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার রাত থেকেই উত্তরবঙ্গের পাহাড়ে দফায় দফায় ভারী বৃষ্টির ফলে শনিবার সকালে তিস্তা বাজার সংলগ্ন তারখোলার কাছে জাতীয় সড়কের একাংশে ধস নেমেছে। ধসের কারণে জাতীয় সড়কে যান চলাচল কার্যত ব্যাহত হয়েছে। ধসের কারণে ফের যান চলাচল বন্ধ করা হলো 10 নম্বর জাতীয় সড়কে। শুক্রবার রাত থেকেই উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার সকালে তিস্তা বাজার সংলগ্ন তারখোলার কাছে জাতীয় সড়কের একাংশে ধস নামে। ভাঙা অংশ তলিয়ে যায় পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীতে। অন্যদিকে শনিবার দুপুরে কালিম্পং জেলার ঋষিখোলাতে 717 জাতীয় সড়কে ধস নেমেছে। পাহাড়ের উপর থেকে একের পর এক পাথর বোল্ডার পরে অবরুদ্ধ হয়ে গিয়েছে গোটা রাস্তা। ধস নামার পরেই তড়িঘড়ি ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে সড়ক পথে শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে সংযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিকল্প উপায় হিসেবে ঘুরপথে লাভা এবং গুরুবাথান হয়ে সিকিম যাচ্ছে গাড়িগুলি। প্রশাসনের তরফেও তেমনই নির্দেশ দেওয়া হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী যান চলাচলের জন্য জাতীয় সড়ক 717 এর উপর নির্ভর করছিল সিকিম, কিন্তু দুপুরের বিকল্প সেই পথও বন্ধ হয়ে গেল। তবে কালিম্পং হয়ে এখনও সিকিম যাওয়ার বেশ কয়েকটি রাস্তা খোলা রয়েছে।
কিন্তু শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার জন্য প্রধান রাস্তাই হলো 10 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তাকে তাই সিকিমের লাইফলাইন বলা হয়ে থাকে। শুধু স্থানীয়দের জন্য নয়, পর্যটক এবং সেনাবাহিনীর কাছেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচরাচর ওই জাতীয় সড়কের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমে থাকলেও তা তৎক্ষণাৎ সারিয়ে যান চলাচলের উপযোগী করে তোলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু এবার রাস্তার বড় অংশ ফুসতে থাকা তিস্তায় তলিয়ে যাওয়ায় আপাতত কদিন ওই জাতীয় সড়ক বন্ধ থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার হতে হবে যাত্রীদের। হাই নিউজ নেটওয়ার্ক। মেয়েদের সিঁদুর কেড়ে নেওয়ার প্রতিশোধ সফল হয়েছে মহাদেবের আশীর্বাদে। শনিবার পণ্যভূমি বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারাক্রান্ত হৃদয় পেহেলগাঁওয়ের নির্মম জঙ্গি হামলার কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী। মেয়েদের মাথা সিঁদুর কেড়ে নেওয়ার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর প্রথমবার পুণ্যভূমি বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। শনিবার বারাণসীর একটি জনসভা থেকে ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেন, পেহেলগাঁওয়ে 26 জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। আমাদের মেয়েদের সিঁদুর কেড়ে নিয়েছিল তারা। আমরা তার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। মহাদেবের আশীর্বাদে আমরা তা সফলভাবে করতে পেরেছি। পেহেলগাঁওয়ের বদলা নিয়েছি। অপারেশন সিন্দুরের সাফল্য আমি মহাদেবের চরণে উৎসর্গ করছি। প্রসঙ্গত, পেহেলগাঁও কাণ্ডের পর শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। পেহেলগাঁও কাণ্ডের 15 দিনের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে চরম প্রত্যাঘাত শুরু করে ভারত। এরপর গত সোমবার শ্রীনগরে অপারেশন মহাদেব অভিযানে পেহেলগাঁও হামলায় যুক্ত 3 পাক জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার পর এতদিন গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা T-82 আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেই সূত্র ধরেই লোকেশন খুঁজে হত্যা করা হয় জঙ্গিদের। আর এই সমস্ত অপারেশনের সফলতা মহাদেবকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ, আত্মহত্যাও করছে। বেটিং অ্যাপ নিষিদ্ধ করার আবেদনে রাজ্যগুলিকে নোটিশ সুপ্রিম কোর্টের। অনলাইন অথবা অফলাইন বেটিং অ্যাপগুলিতে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার ঘটনাও ঘটছে। এই তথ্য তুলে ধরে অনলাইন ও অফলাইন বেটিং অ্যাপসগুলির ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। এমনকি তারকারা যাতে ওই বেটিং অ্যাপসগুলির প্রচার না করেন তার জন্য আবেদন জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্যগুলিকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ইডি, গুগল ইন্ডিয়া, ট্রাই, অ্যাপল ইন্ডিয়া, ড্রিম11 ফ্যান্টাসি, মোবাইল প্রিমিয়াম লিগ, A23 গেমস সহ অন্যান্যদেরও নোটিশ পাঠিয়েছে। কে.এ. পল নামে এক ধর্মপ্রচারক সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। নিজের আবেদনে তিনি জানিয়েছেন, আমি লক্ষ লক্ষ বাবা মায়ের হয়ে এই আবেদন জানাচ্ছি গত কয়েক বছরে যারা সন্তানকে হারিয়েছেন। শুধু তেলেঙ্গানাতেই 1023 জনের বেশি আত্মহত্যা করেছে। খুবই দুর্ভাগ্যজনক যে তারকা এই বেটিং অ্যাপের প্রচার করছেন। তার ফলে যুব সমাজ এই অ্যাপগুলির প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই অ্যাপগুলি নিষিদ্ধ কিংবা নিয়ন্ত্রণের আইন প্রণয়নের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এখনই এই অ্যাপগুলি নিয়ন্ত্রণ করা না গেলে হাজার হাজার মানুষ ঋণে জর্জরিত হয়ে যাবে বলে কে.এ. পল তার আবেদনে জানিয়েছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে নিজেদের বক্তব্য জানাতে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। কে.এ. পল তার আবেদনে উল্লেখ করেছেন, তদন্তে জানা গিয়েছে এই বেটিং অ্যাপগুলির মাধ্যমে আর্থিক তছরূপ ও কালো টাকা লেনদেন হয়। ইডিকে এই নিয়ে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। এর আগে গত 23 মে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিং এর বেঞ্চ এই নিয়ে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছিল। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নোটিশের জবাব দেওয়ার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে কেন্দ্রকে। 2 সপ্তাহের মধ্যেই জবাব দিতে বলা হয়েছে রাজ্যগুলিকেও। আগামী 18 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেই শুনানিতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত শীর্ষ আদালতের। হাই নিউজ নেটওয়ার্ক।
উত্তরবঙ্গ জুড়ে ফের সক্রিয় মৌসুমী বায়ু, প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে ফের সক্রিয় মৌসুমী বায়ু, প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয় অবস্থানের কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা 3 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে কিছুটা কমবে বৃষ্টির দাপট, বাড়বে অস্বস্তিকর গরম। হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রবিবার এবং সোমবার 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে 3 দিনই 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতেও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার ও বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, যার ফলে বৃষ্টি না হলেও ঘামাচির মতো অস্বস্তি থাকতে পারে। শনিবার কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 81% থেকে 98%-র মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.9 মিলিমিটার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।